নমস্কার। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আমাদের আলোচনা নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকে বলবো যে সঙ্গীত সম্বন্ধে। তো সঙ্গীত আমাদের হাসায়, কাঁদায়, কখনো ভালোবাসায় মগ্ন করে তোলে, আবার কখনো প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। বাংলা গানের ইতিহাস যেমন প্রাচীন, তেমনি সমৃদ্ধ। রবি ঠাকুরের প্রভাতী গান থেকে শুরু করে লালনের আধ্যাত্মিক সুর, নজরুলের উদ্দীপনামূলক গান কিংবা আধুনিক ফিউশন, সবই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের গর্ব। আজকে এই আলোচনায় সেই সঙ্গীতকে ঘিরে আমরা জানব, শুনব, অনুভব করব সঙ্গীত শিল্পীদের অভিজ্ঞতা, তাদের ভাবনা এবং তাদের সৃষ্টির যে নেপথ্য গল্প, সব কিছু নিয়ে আমাদের এই পর্ব। আশা করি সুরের এই সফরে আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ম্যাডাম, ওনার সাথে পরিচয় করে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার, আমি অঙ্কন ভট্টাচার্য। আর আজকে আপনাদের ডাকে সাড়া পেয়ে এখানে এসেছি। খুব কৃতজ্ঞতা জানাই পজিটিভ বার্তাকে আমাকে এখানে ডাকার জন্য। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে জানতে চাইবো আপনার কাছ থেকে যে আমাদের এই পজিটিভ বার্তায় আপনি তো প্রথম এলেন, তো কেমন লাগছে আমাদের এই পজিটিভ বার্তায় এসে? এখন মোটামুটি ভালোই লাগছে। আমরা তো এখানে প্রথম আসলাম, প্রথম আপনারা আমাকে ডেকেছেন, তার জন্যই কৃতজ্ঞতা। ধন্যবাদ ম্যাডাম। তো আপনি তো গানের জগতে আছেন, শিল্পী হিসাবে আমাদের সঙ্গেও আজকে যুক্ত হয়েছেন। তো জানতে চাইবো আপনার এই সঙ্গীত জীবনে কিভাবে আপনি আসলেন? সঙ্গীত মূলত আমি ছোটোবেলায় মা বাবা যা করায়, প্রথমে মেয়ে হলে ছেলে হলে সব গান বাজনার দিকে দেয়। তো আমার মা আমাকে ছোটোবেলায় গানের জগতে দিয়েছিলেন। তো ওইভাবেই আমার গানের যাত্রা শুরু। ছোট থেকেই নার্সারি থেকেই গান করি আর কি। তারপর আস্তে আস্তে বড় হয়ে আজকে এই জায়গাতে আসলাম। ধন্যবাদ। এরপরে জানতে চাইবো যে আপনি তো গান করেন, তো মূলত কোন ধরনের গান আপনি বেশি ভালোবাসেন বা করেন? আমি মূলত রবি ঠাকুরের গান করি আর আধুনিক গান করি। ঠিক আছে। তো যেহেতু আজকে আমাদের এই অনুষ্ঠান গানের আসরে বসেছি আমরা, তো তাহলে প্রথমে আপনি আমাদের কোন গানটা শোনাচ্ছেন? আমি প্রথমেই রবি ঠাকুরের একটি প্রেম পর্যায়ের গান দিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করি। ঠিক আছে, তাহলে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করি। সবারই অত্যন্ত প্রিয় একটি গান, অবশ্যই ভালো লাগবে, আমারও প্রিয়। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপন, মম দুঃখ বেদন মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে
ধন্যবাদ ম্যাডাম আপনাকে, সত্যি খুব ভালো লাগলো, খুব সুন্দর। তো এরপরে জানতে চাইবো আপনি কি মনে করেন যে গান আমাদের সমাজ পরিবর্তন করতে পারে? একদম, গান আমাদের সমাজকে পরিবর্তন করতে পারে। মানে গানের এত ভ্যারাইটি, আমাদের আগে যেমন রবি ঠাকুর প্রেম পর্যায়ে, পুজো পর্যায়ে, প্রকৃতি পর্যায়ে সব পর্যায়ে গান করে গেছেন, তেমনি আছেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রত্যেকের গান প্রত্যেকটা মানে সমাজ, প্রত্যেক সিচুয়েশন বেস করেই গান করা হয়েছে। তো সেইভাবে আমি বলবো যে গান আমাদের সমাজকে পরিবর্তন করতেই পারে। একদম, একদম ঠিক কথা বলেছেন, সত্যি সমাজ পরিবর্তন করতে পারে গান দিয়েই, একদম। তো এরপরে আমরা আবারও আপনার কাছ থেকে কোন গানটা শুনতে পারবো? আমি একটি আধুনিক গান আপনাদের শোনাই। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় ও সুরে গান। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, নীলাকাশ থেকে একই বাজ এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে, দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে, এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছি হায়, এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছি হায় বিনা কারণে, নীলাকাশ থেকে একই বাজ এনেছে হায় বিনা কারণে, আমি তো খুঁজি কারণ মন আমায় করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি বাদী আমি বিবাদী কোথাও ধাও অপরাধী, আমি বাদী আমি বিবাদী কোথাও ধাও অপরাধী, কেন সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে হায়, কেন সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে হায় বিনা কারণে, নীলাকাশ থেকে একই বাজ এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সত্যি খুব একটি ভালো একটি গান আমরা আবারও শুনে নিলাম ম্যামের কণ্ঠে। তো এরপর ম্যাডাম আপনার কাছ থেকে জেনে নেব যে আগের দিনের যে গান এবং এখনের দিনের যে গান, এই যে পার্থক্যটা যদি একটু আমাদেরকে একটু বলতেন। আগের দিনের গান আমরা সবাই জানি ওল্ড ইজ গোল্ড। আগে যে গান আমরা শুনেছি বা এখনও আমরা আগের দিনের গানই করি বলতে গেলে। আগে শিল্পীরা যা গান করে গেছেন নর্মালি দেখুন, প্লাস আমরা টিভিতে দেখুন, সিনেমাতে দেখুন, প্রত্যেকটা গানের প্রত্যেকটা অর্থ আছে, গানগুলি শুনলেও মেলোডিয়াস, মানে ও গানের সাথে কথার সাথে বাদ্যযন্ত্র একসঙ্গে মিশে আছে। আর এখনের গান সত্যি কথা কি যারাই তৈরি করছে ঠিক আছে, কিন্তু সেই গানে আমার মতে আমি অনেকখানি কথা খুঁজে পাই না, প্লাস অর্থ খুঁজে পাই না, শুধু বাদ্য মানে যন্ত্রেরই মেলবন্ধন থাকে আর কি। তো সেটাই আমি বলবো ওল্ড ইজ গোল্ড। আগের গানের সাথে এখনের এটাই পার্থক্য আছে, গানগুলোর কথার অর্থ আছে আর এখনের অর্থ আছে ঠিক আছে, তারপরেও আমরা সেটা মিলিয়ে নিতে পারি না আর কি। ঠিক,
যে এই যে আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে রচনা করে গেছেন গান, বা আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেসব গানগুলো লিখে গেছেন, সেগুলো শুনলে কিন্তু আমরা একটা আলাদা ফিলিংস আলাদা আসে, ফিলিংস আছে, আলাদা আবেগ আসে। আবেগ আসে। আর এখন তখনও আগে দেখুন অনেক শিল্পী আছে, আমাদের নির্মলা মিশ্রজির গান, হৈমন্তী শুক্লাজির গান, ওই গানগুলি চালিয়ে থাকুন, মন এমনিতেই ভালো থাকবে, ভালো হয়ে যায়, আবেগপূর্ণ হয়ে ওঠে। আর এখন গান মানে ডিফারেন্স আছে, সবটাই দরকার, সমাজে সব কিছুরই দরকার আছে, তবুও আগের গান মানে আমার কাছে বেস্ট। একদম, ধন্যবাদ ম্যাডাম। তারপরে এরপরে যে আপনি আমাদের আবারও কোন গানটা শোনাচ্ছেন? আমি বললাম নির্মলা মিশ্রজির নাম, তো নির্মলা মিশ্রজির একটি গান আমি শোনাবো। ঠিক আছে, আমরা ম্যাডাম নির্মলা মিশ্রজির একটি গান আমরা আবার শুনে নিচ্ছি। পাষাণ হৃদয়ে তাই আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত, কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত, পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত, দু চোখ সবুজ কাছে থাকলে ঢাকা, মনটা চায় কি তাতে সবুজ রাখা, দু চোখ সবুজ কাছে থাকলে ঢাকা, মনটা চায় কি তাতে সবুজ রাখা, মিছি মিছি চোখে গেল বলে পাপিয়া, সত্যি সে চোখে গেলে মরে যেত, পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত, কে জানে কোথায় কবে কোন ভূমিকায়, জীবনের সাজ ঘর কাকে কি সাজায়, কে জানি কোথায় কবে কোন ভূমিকায়, জীবনের সাজ ঘর কাকে কি সাজায়, কাকে কি সাজায়, আসল মানুষ কত বদলে যাবে, ছবিটা থাকবে তবু একইভাবে, আসল মানুষ কত বদলে যাবে, ছবিটা থাকবে তবু একইভাবে, চাঁদের নিজের আলো জ্বলছে না হলে, সূর্যের মতো সেও জ্বলে যেত, পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। সত্যি অপূর্ব একটি সং আমরা শুনে নিলাম ম্যামের কাছ থেকে। তো পুরানো দিনের গান ঠিক একদম মানে সত্যি আমাদের মন ছুঁয়ে যায় এবং আমাদের আবেগকে মানে নিয়ে আসে একদম, খুব ভালো লাগলো। আর তো ম্যাডাম এরপরে জেনে নেবো আপনার কাছ থেকে যে গান কি আমাদের মানে মানসিক স্বাস্থ্য বা আমাদের যে আবেগ সেগুলো কি মানে আনতে পারে? একদম, যখনই আপনি দেখবেন মানে আমার ক্ষেত্রে বলি, মন খারাপ থাকুক ভালো থাকুক সব ক্ষেত্রেই আমরা গানটাই আনি। দেখুন যখন মন খারাপ থাকে আমরা গান শুনি, যখন আনন্দিত প্রফুল্লিত থাকি আমরা তখন আমরা গানই শুনি। তো সেটাই বোঝা যাচ্ছে যে গান আমাদের মানসিক স্বাস্থ্য সব কিছুই ভালো করে দিতে পারে। একদম তাই, আমরা আনন্দে থাকি বা দুঃখে থাকি, সব ক্ষেত্রে গানই আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেও আমরা কিন্তু গান আমরা শুনি। একদম, হ্যাঁ একদম ঠিক। তো এরকম ভাবেই আমরা পরবর্তী গানও শুনে নেব ম্যাডামের কাছ থেকে। তো এরপর কোন গানটা শোনাচ্ছেন আমাদেরকে? আমি হৈমন্তী শুক্লাজির একটি গান করার চেষ্টা করছি। গারে মাগা
রে মাগা, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। তোমার দুহাত ধরে এগিয়ে গিয়ে, ভয় হয় শেষে যদি দাও ফিরিয়ে, তো এখনো চেনা চেনা আতরের গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। সত্যি অপূর্ব। আরও একটি গান আমরা শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে, হৈমন্তী শুক্লাজির গাওয়া গান। তো ম্যাডাম, এরপরে জানতে চাইবো যে আপনার জীবনে যদি কোনো স্মরণীয় ঘটনা কোনো রকম থেকে থাকে তাহলে আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন। স্মরণীয় ঘটনা মানে জীবনের প্রতিটা মুহূর্তই আমার কাছে স্মরণীয়। তারপরও একটি ঘটনা যেটা আমার মানে সারা জীবন আমার পরিবারের মনে থাকবে, সেটা হচ্ছে মানে আমাদের একটা বীভৎস অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি, আমার ছোট বোন, আমার মায়ের। তো ওই দিন ওই রকমই ছিল যে আমরা মায়ের কর্মসূত্রে বিলোনিয়াতে ছিলাম, তো আগরতলা থেকে বিলোনিয়া যাচ্ছিলাম। গাড়িতে ওঠার পর জাস্ট মনে হয়েছিল যে আধা ঘন্টা যাওয়ার পরই গাড়িটা এরকমভাবেই অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িতে অলৌকিকভাবে বাকিদের কিছু হয়নি, শুধু আমার মাই মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছিলেন। পুরো পুরো গাড়িতে মাই ইনজিওর ছিল। তো ওই রকম বলতে গেলে মা পুরো সেন্সলেস হয়ে গেছিলো, পুরো শরীর কাটা, সারা শরীরে রক্ত। তখন আমি, আমার বোন ছোটোই ছিলাম, আমি ক্লাস 10 মাধ্যমিক দেব, আমার বোন আমার থেকেও ছোট। কি করব আমরা বুঝে পাচ্ছিলাম না, এত চিৎকার মানে করছিলাম, মাকে কিভাবে নামাবো গাড়ির। তারপর সবাই নেমে গিয়ে দেখলে সবাই সুস্থ, আমার মাই শুধু সেন্সলেস হয়ে পড়ে আছেন। আমরা একটু একটু ব্যথা পেয়েছি, বাকিরা ছোটোখাটো ব্যথা যাই হয়, কিন্তু এত বীভৎস ব্যথা আমার মা পেয়েছিলেন। তারপর গাড়ি থেকে বাকিরা নামিয়ে দিল, দেখে তো আমাদের কি অবস্থা, মায়ের সারা শরীর রক্তে ভর্তি, মানে মুখ থেকে শুরু করে পা পর্যন্ত কাটা, গাড়ির সিট সামনে থেকে উল্টে এসে মায়ের উপর পড়েছিল।
তো তখন কোনো গাড়ি মানে ওই দিন ওই মুহূর্তটা এরকম ছিল, আমরা গাড়ির রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছিলাম, কোনো গাড়ি থামাচ্ছিল না। মাকে নিয়ে যাব জিবি হসপিটাল বা কোথাও যাব, কেউ নিয়েছেন, মা তো সেন্সলেস হয়ে আছেন। তারপর যেভাবে হোক একটি গাড়ি থামালো, ওইভাবে ওইখানে থেকে নিয়ে মাকে নিয়ে আমরা জিবি গেলাম। খবর দেওয়ার তখন সুযোগ ছিল না, মানে ফোন করে জানাতে হবে, সে তার থেকে বেশি হচ্ছে মাকে নিয়ে আগে যেতে হবে। তো তারপর জিবি গেছি, যাওয়ার পর তো মানে ডক্টরও একদম মানে কি বলবে, সারা শরীর রক্ত সেন্সলেস হয়ে আছেন। তো বলছে যে না, এখন ওনাকে ইমার্জেন্সিতে অ্যাটলিস্ট স্টিচ দিতে হবে, মানে জীবিত আছেন কিনা দেখতে হবে। মানে সাডেন এরকম হলো, মা চিৎকার দিয়ে উঠেছে। মানে মায়ের সাথে তো আমরা 2 বোন ছিলাম, ওই জিনিসটাই মায়ের মধ্যে কাজ করেছে। যখন মানে পরবর্তী সময়ে মা বললো যে আমার খালি মনে হচ্ছিল যে মেয়েরা কি করছে, আমার মেয়েরা কোথায়। তো মেয়েদের চিন্তায় তখন চিৎকার দিয়ে ওঠাতে ডক্টর আমাদেরকে আশ্বস্ত করলো না, উনি জীবিত আছেন, টেনশন করার কিছু নেই। তারপর ওনাকে নিয়ে মানে সেই ট্রিটমেন্ট শুরু হলো আর কি। তারপর পরিবারের সবাই আসলো। তো এই ঘটনার জেনে আমি এতটুকু বলতে চাই যে সত্যি মানে তখনও এখনও দেখছি মেয়েদেরকে নিয়ে, মেয়েদের মা বাবাদের এত টেনশন। এখনের সিচুয়েশন দেখুন, এখন মানে পরিস্থিতি দেখুন, প্রতিনিয়ত মেয়েরা মানে সিকিউর না বলতে গেলে। প্রত্যেক দিন আপনি খবরের কাগজ পড়ুন, প্রত্যেক দিন আমি প্রফেশনালি আমি কোর্টে কর্মরত, আমি জজ সাহেবের পিএ। প্রতিদিন আমরা কি দেখি মানে সেটা বলার মতো নেই, কী ধরনের কেস আমাদের কাছে আসে সেটা বলার মতো নেই। এই রিলেটেড, রেপ রিলেটেড। তো ওই মানে স্মরণীয় এই কারণেই যে মা মানে অলমোস্ট মানে বোধহয় চলেই গেছিলেন এরকম, মানে বলে বোঝাতে পারবো না, এখনও দাগ আছে, সারা শরীর স্টিচড মার। তো মা ওইখান থেকে ফিরে এসে মেয়েদের চিন্তা করে, আমার মেয়েগুলোর জানে কি হয়েছে, সাডেন চিৎকার দিয়ে উঠেছে মানে আমাদের নাম করে। তখন ডক্টর বললেন না না ঠিক আছে ঠিক আছে মাসিমণি। তারপর মা বলছেন না, আমি সেন্সলেস করবেন না আমাকে, আমি মেয়েদেরকে ধরে রেখেছি, বাড়িতে খবর দিন, তারপর আমাকে স্টিচ দেন, ওই রকম অবস্থা। তো মেয়ের মারা সত্যি মানে মেয়ে জন্ম হওয়ার পর থেকেই এরকমভাবেই থাকে একদম। মায়েরা আমিও মা, আমারও 2টো মেয়ে, মানে প্রতিদিন আমিও বেরোই, আমার হাজব্যান্ডও বেরোয়, মেয়েরাও বেরোয়, স্কুলে যায়। তো ওই জিনিসটাই মানে মনে হয় যেন মেয়েরা কি সিকিউর না সমাজে। ছেলে আমরা বর্তমানে শিক্ষিত হয়েছি ঠিক আছে, কিন্তু সেইভাবে শিক্ষিত হতে পারিনি এখনো, যে সমাজে যে মহিলাদের সম্মানটা যেটুকু পাওয়া দরকার সেটা ছোট থেকেই শুরু হয়ে গেছে একদম। দেখো ঘটনা মানে ছোট্ট, প্রতিনিয়ত খবরের কাগজে দেখতে পাবে। রিসেন্ট আবার শুনলাম কলকাতাতে গ্যাং রেপ, মানে একটা মেয়ের মা এত কষ্ট করে এত বড় করে এত করে নিয়ে পৌঁছেছেন, তারপর এই অবস্থা কেন? এটা কি ওই জায়গাটা থেকে সমাজকে কখন শুধরাবে সমাজ, কখন মানে এই জায়গা থেকে বেরিয়ে আসবো আমরা? আমরা তো শিক্ষিত হয়েছি, পড়াশোনায় পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হয়েছি, কিন্তু মানসিকভাবে এখনো শিক্ষিত হতে পারছি না। যারা এই কাজগুলো করছে ওরা কি আদৌ মানুষ? মানে তখন কি ওদের কি থাকে, মানুষ থাকে? মানে ওইটা ভাবলেই কেমন লাগে আর কি। সত্যি কথা এটাই আমাদের জীবনের, আমি আমার বোন আমার মা আমাদের জীবনের মানে একটা স্মরণীয় ঘটনা, সারা জীবন আমরা ভুলবো না ওই স্মৃতিটা আর কি। মায়ের যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সময়, সেই মোমেন্টে তো আপনাদের, আমরা 2জন ছোটই, আমার বোন তখন 4-এ পড়ে, আমি 9 পরীক্ষা দিয়ে বোধহয় 10-এ উঠেছিলাম ওই টাইমটা আর কি। কি সিচুয়েশন মানে সেই সিচুয়েশনে আপনাদেরকে খুঁজছে, তখন নিজে এতটা আহত হয়েছে, সারা শরীর বললেন কেটে গেছে, তারপরেও উনি সেই সিচুয়েশনে মেয়েরা আমার সঙ্গে আছে, আমার বাঁচতে হবে, ওই রকম ধারণা হয়তো বা মার মধ্যে হয়েছিল। চিৎকার করে লাফ দিয়ে উঠেছে, সারা শরীর রক্ত, ওই ইমার্জেন্সি ওয়ার্ডে। তখন ডক্টর বলছেন আর কি না না ঠিক আছে ঠিক আছে, উনি জীবিত আছেন মাসিমণি, আপনি ঠিক আছেন, ওই সিচুয়েশন। তো আজও তো এরকমই চলছে, এরকমই হবে সমাজ। কখন কবে শুধরাবে আর কবে শিক্ষিত হবে? তো এই কারণেই বলবো যে আমাদের এই পজিটিভ বার্তা, যাতে সমাজকে আমরা কিছু ইতিবাচক ভাবনা দিতে পারি, এবং ইতিবাচক ভাবনার মধ্যে দিয়ে যে তারা কিছু ভালো কিছু দেখুক, ভালো কিছু শিখুক, এবং আমরা সমাজটাকে যাতে পরিবর্তন করতে পারি। আমাদের পাশে আসুন, পাশে থাকুন। তো ম্যাডাম, এরপরে আমাদেরকে আবারও কোন গানটা শোনাচ্ছেন আপনি? আমি সবাই মানে জানা একটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের, আমারও খুব প্রিয়, গানটি করার চেষ্টা করছি। সকলের প্রিয় হেমন্ত মুখোপাধ্যায়, সেটাই। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো। অপূর্ব একটা গান আবারও আমরা শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। তো এরপরে জানতে চাইবো ম্যাডাম যে আগামীতে বা এখন ভালো গায়ক বা গান করতে গেলে মানে কি ধরনের গুণগুলো থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? ভালো গায়ক, গায়ক তো ভালোই হবে, হ্যাঁ, শিল্পীরা সবাই ভালোই হতে চায়। ঠিক। তো আমার মতামত, মানে ভালো গায়ক হতে গেলে কোন গুণগুলো থাকা প্রয়োজন? একদম ভালো গায়ক হতে গেলে যেমন গলা সুন্দর থাকা প্রয়োজন, তেমনি ব্যবহারও ভালো থাকাই প্রয়োজন। আমার মতামত যেটা, আমি ভালো গান করি বলে অহংকার করা, ওই জিনিসটা একটা ভালো গায়কের নিদর্শন থাকে না। যদিও আমাদের এখানে, আমাদের ত্রিপুরা রাজ্যে বিশিষ্ট শিল্পীরা যারা আছেন, সবাই জানেন, বিশিষ্ট কয়েকজন আছেন, ওরা সবাই যেমন ভালো গায়ক, মানে ভালো গলার, মানে ভালো শিল্পী, তেমনি ওরা ব্যবহারও খুব ভালো। তো আমাদের যারা নতুন প্রজন্ম, ওদের থেকে শেখার আছে। ওরা প্রত্যেকে, ওদের মধ্যে একদম অহংকার বলতে কিছুই নেই। ওরা ভালো গান করতে পারে, ওইটা ওদের অহংকার নয়। সবার সাথে ভালো কথা বলছে, সবাই যখন যেভাবে ডাকছে ওইখানেই যাচ্ছে, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখছে। ওইটাই আমাদের নতুন প্রজন্মকে শেখার মতো আর কি। ঠিক। এবং গানটাকে ভালোবাসতে হবে, এবং গান তো সেটা ভালোবাসবে বলেই গান ভালো করতে পারবে, এবং রেয়াজটাও ঠিক মতো করে করতে হবে। ভালো গাইতে গেলে তো এগুলো মাস্ট লাগেই। সেটাই ঠিক। ভালো গায়নের মধ্যে ওইগুলিই চলে যাচ্ছে, গানকে ভালোবাসা, প্রতিনিয়ত রেয়াজ করা, তারপর আসছে ভালো বিহেভিয়ার, ভালো ব্যবহার, নিজের মধ্যে অহংকার বোধটা না থাকা, সেটাই। ঠিক। তো আমরা বলবো যে আগামীতে যারা গান করতে চান বা ভালো গায়ক হয়ে উঠতে চান, আগে স্বভাব বা ভালোবাসা থাকতে লাগবে তার মধ্যে, এবং সে নিজের যে ভালো গায়, যে গায়ক, সেই সম্বন্ধে কোনো অহংকারটা যেন কখনোই না থাকে। ঠিক, একদম। তো ম্যাডাম এরপরে আবারও কোন গানটা শোনাচ্ছেন আমাদেরকে? এবার আমি আরেকটা গান শোনাই, আপনাদের ভালোই লাগবে। গৌরী প্রসন্ন মজুমদারের কথায়, সুর করেছেন শ্রী নচিকেতা ঘোষ। আমার শেষ গান, সবারই ভালো লাগবে, সবারই অতি জানা গান। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল
এ জীবন সারা, এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি তুমি আমি হারা, তুমি আমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। গান আমরা শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে, খুব ভালো লাগলো সত্যি। এত পরিচিত, এত আমরা সকলেই এই গানটা আমরা জানি এবং শুনি, আমরা খুব ভালো লাগলো। তো আমরা বলবো যে গত যে আমাদের 5 জুন উপলক্ষ করে যে আমরা বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করি, সেই বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষ করে আমাদের যিনি কর্ণধার ডক্টর মলয় পীর স্যার, উনি যে উদ্দেশ্য নিয়েছেন যে 1 বছরে 1 কোটি গাছ লাগাবেন, এবং সেই 1 কোটি গাছ আমরা বিভিন্ন ট্রাস্টের মধ্য দিয়ে আমরা সেই লাগাবো, এবং শুধু এই গাছটা লাগিয়ে আমরা থাকবো না, সেই গাছটিকে বড় করে কিভাবে তুলব, যার জন্য কাস্টার্ড গঠন করে আমরা সেগুলোকে চর্চা করব এবং গাছ লাগিয়ে আমরা সেগুলোকে বিভিন্ন জায়গায় আমরা স্থাপন করব। তো আমরা পাশে থাকুন, সঙ্গে থাকুন আমাদের এই উদ্দেশ্যের মধ্যে। তো আজকের অনুষ্ঠান আমরা শেষ করব, তার আগে আমাদের মধ্যে উপস্থিত যে বিশিষ্ট অতিথি আমাদের উপস্থিত আছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ দেব আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আসার জন্য, ওনার মূল্যবান সময় আমাদের মধ্যে দেবার জন্য। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অনেক অনেক। তো আমাদের অনুষ্ঠান আমরা একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি। তো আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।